ইলিশ নিয়ে আমাদের আগ্রহের কমতি নাই। আমাদের রসনাবিলাসী বলুন আর নস্টালজিয়াই বলুন, ইলিশ নিয়ে আমরা সারাক্ষণই আলোচনা করতে পছন্দ করি এবং ইলিশের নানা উপাদান কিভাবে আস্বাদন করা যায় তা নিয়ে আমাদের সারাক্ষণই নানা আলোচনা চলতেই থাকে। ইলিশ যে পরিমণ্ডলে যে পরিসরে জন্ম নেয়, বিচরণ করে এবং বংশবৃদ্ধি করে সে সম্পর্কে আমাদের একটি সাধারণ ধারণা আছে, কিন্তু এ ব্যাপারটা বৈজ্ঞানিক গবেষণার বিষয় হিসেবে যারা দীর্ঘদিন চর্চা করছেন তাদের সাথে একটু কথা বলে আরও নিশ্চিত হওয়াটা ভালো। সে বিবেচনাতে আমরা এসেছি চাঁদপুরে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের চাঁদপুর নদী কেন্দ্র, যেখানে বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে ইলিশ নিয়ে গবেষণা করছেন। চলুন শোনা যাক, বিশেষজ্ঞদের সাথে আমরা কথা বলি এবং সে সাথে বোঝার চেষ্টা করি এই যে অত্যন্ত নাজুক স্পর্শকাতর একটি প্রজাতি ইলিশ, যা আমাদের অতি প্রিয় একটি খাদ্যও বটে, তাকে সংরক্ষণ করার গুরুত্ব কত বেশি এবং সে সাথে সেই মাছ সংরক্ষণের জন্য আমাদের করণীয় কী। ইলিশ মাছ নিয়ে বাঙালির আগ্রহের শেষ নেই। আমাদের সংস্কৃতি, আতিথ্য, উৎসব পার্বণ, খাদ্যাভ্যাস, গান, গল্প, উপন্যাস, অর্থনীতি, জীবন জীবিকার অনেকটুকু জুড়ে রয়েছে ইলিশ মাছ। ইলিশ যেমন আমাদের জাতীয় মাছ, তেমনি বাংলাদেশের ভৌগোলিক পণ্য নির্দেশক বা জিআই পণ্য হিসেবেও সনদ প্রদান করা হয়েছে 2017 সালে। বাংলাদেশ, ভারত, মিয়ানমার, পাকিস্তান, ইরাক, ইরান, মালয়েশিয়া, থাইল্যান্ড, লাওস, ভিয়েতনাম, ইন্দোনেশিয়ার নদ নদী ও সমুদ্র উপকূলে ইলিশ মাছ পাওয়া যায়। তবে বাংলাদেশে ইলিশের উপস্থিতি সর্বাধিক। পৃথিবীর মোট আহরিত ইলিশের 75% বাংলাদেশে শিকার করা হয়। বাংলাদেশের সমুদ্র উপকূল, গঙ্গা, মেঘনা ও তার শাখা প্রশাখায় ইলিশের প্রাচুর্য বেশি। ইলিশ মাছের জন্ম দেশের নদ নদীর মিঠা পানিতে, তবে পরিপক্কতা অর্জনের জন্য সে মাছ সমুদ্রে চলে যায়। প্রজননের জন্য পরিপক্ক ইলিশ আবার ফিরে আসে মিঠা পানির নদ নদীতে। পরিযায়ী এই ইলিশ দিনে প্রায় 70 কিলোমিটার পাড়ি দিতে সক্ষম। দেশে মোট আহরিত ইলিশের প্রায় 45% নদ নদী ও উপকূলীয় এলাকায় এবং প্রায় 55% আহরিত হয় দেশের সমুদ্র এলাকায়। প্রতি বছর বাংলাদেশ থেকে কয়েক শত টন ইলিশ রপ্তানি করা হয়। বাংলাদেশ 2023-2024 অর্থ বছরে প্রায় 5.5 লক্ষ মেট্রিক টন ইলিশ রপ্তানি করেছে। দর্শক মণ্ডলী, আমরা এখন অবস্থান করছি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের চাঁদপুর নদী কেন্দ্রে। এই কেন্দ্রটি দীর্ঘদিন ধরে নানা ধরনের নদীতে বসবাসকারী যে মাছ তার উপরে গবেষণা করছে, তবে প্রধানত ইলিশ মাছ তাদের গবেষণার অন্যতম উপাদান এবং ইলিশ নিয়েই তারা তাদের গবেষণার সিংহভাগ কাজ করেছেন। আমরা এই কেন্দ্রের যে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আমিরুল ইসলামের মুখোমুখি হচ্ছে। ডক্টর আমিরুল ইসলাম, আপনি আমাদের অনুগ্রহ করে ইলিশ মাছ কেন এক ধরনের বিশেষ মাছ এবং তার যে জীবনচক্র এবং তার বসবাসের পরিবেশ সেটি কেমন সে সম্পর্কে একটু বলুন। আমরা সবাই জানি যে ইলিশ আমাদের জাতীয় মাছ। ইলিশ যেমন খাদ্য হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, খাদ্যের মান এবং পুষ্টিকর উপাদান হিসেবে অর্থনীতিতে ইলিশের অনেক অবদান রয়েছে। জিডিপিতে ইলিশের মাছের অবদান প্রায় 1%। শুধু তাই নয়, আমাদের যে ইলিশ সম্পদ, এই সম্পদের সাথে বাংলাদেশের প্রায় 25 লক্ষ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইলিশ আহরণ থেকে শুরু করে পরিবহন, বিপণন, বিভিন্ন কার্যক্রমের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত আছে। 6 লক্ষ মানুষ কিন্তু সরাসরি জড়িত। এবং আপনারা জেনে খুশি হবেন যে ইলিশের চর্বিতে, আমরা যে ইলিশের যে স্বাদ বলি, এটা কিন্তু তার ফ্যাট বা চর্বির কারণে, এবং ইলিশের চর্বিতে 50%
অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড থাকে। এর মধ্যে অসীমিত ফ্যাটি অ্যাসিডের মধ্যে আবার 2% থাকে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, যেটা আমাদের মানুষের রক্তে যে কোলেস্ট্রল, আপনারা জানেন যে ব্লক হয় হার্টে, এই কোলেস্ট্রল কিন্তু দূরীভূত করার জন্য ভূমিকা পালন করে থাকে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। শুধু তাই নয়, ইলিশে 9 ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে, যেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের শরীর কিন্তু এগুলো উৎপাদন করতে পারে না, যেটা আমরা ইলিশ থেকে পেয়ে থাকি। তো ইলিশের বৈশিষ্ট্য আমাদের দেশের অন্যান্য মাছের থেকে এইটা কিন্তু একটু এর একটা মৌলিক বৈশিষ্ট্য, যে সে বড় হবে সাগরে, ডিম ছাড়ার জন্য বা প্রজনন করার জন্য আসবে আমাদের মিষ্টি স্বাদু পানিতে। আর একটা বৈশিষ্ট্য ইলিশের সেটা হচ্ছে যে ইলিশ মাছের তার পূর্ব প্রজন্ম যেখানে তার মানে প্রজনন ঘটিয়েছে, যেখানে প্রথম সে জন্মগ্রহণ করেছে, ওই নেক্সট জেনারেশন কিন্তু ওখানেই আবার প্রজনন করার জন্য ছুটে আসে। এটা একটা তাদের একটা অন্যান্য প্রজাতি থেকে একটা বৈশিষ্ট্য ভিন্ন। ডিম দেওয়ার পরে বাচ্চা বের হবে, জাটকা, ছোট ইলিশ বের হওয়ার পরে এই জাটকার যে খাবারের প্রাচুর্যতা, সেইটা কিন্তু আমাদের এই অভয়াশ্রমগুলোতে আছে। পৃথিবীতে বিচরণরত প্রায় 5 প্রজাতির ইলিশ মাছ এর উপস্থিতি সম্পর্কে জানা যায়। তবে বাংলাদেশের সমুদ্র উপকূল এবং নদ নদীতে প্রধানত 2 প্রজাতির ইলিশ পাওয়া যায়। এর মধ্যে টেনুয়ালোসা ইলিশা গণের ইলিশ মাছ এককভাবে প্রায় 99.5%। অপর বিরল টেনুয়ালোসা টলি গণের ইলিশ বা চান্দনা ইলিশ এর উপস্থিতি মাত্র 0.5% বা তারও চেয়ে কম। কয়েক দশক আগেও বাংলাদেশের প্রায় সকল নদ নদীতে ইলিশ পাওয়া যেত। বন্যা বা প্লাবনের বছর বড় নদ নদীর সাথে সংযোগ থাকা হাওড় বিলেও ইলিশ মাছের দেখা মিলত। দিনে প্রায় 70 কিলোমিটার পথ সাঁতার দিয়ে উজানে যেতে সক্ষম ইলিশ মাছ বাংলাদেশের উপকূল থেকে প্রায় 1200 থেকে 1300 কিলোমিটার উজানে ধরা পড়ার তথ্য জানা যায়। জানা তথ্য অনুযায়ী দেশের প্রায় 80টি নদ নদীতে ইলিশ মাছ বিচরণ করে। তবে বর্তমানে মাছের প্রধান বিচরণ ও আহরণ এলাকা মেঘনা নদীর নিম্নাঞ্চল, মোহনা ও বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চল, শাহবাজপুর চ্যানেল, তেতুলিয়া, আড়িয়াল খাঁ নদ এর নিম্নাঞ্চল, আন্ধারমানিক, পশুর, শিবসা, কচা, লতা, লোহালিয়া, নয়াভাঙ্গনী নদী, পদ্মা, গড়াই, চিত্রা, মধুমতি, কীর্তনখোলা, পায়রা, বিষখালী, বুড়িশ্বর, বলেশ্বর সহ সুন্দরবনের ভেতর দিয়ে প্রবাহিত বিভিন্ন নদ নদীতেও ইলিশ পাওয়া যায়, তবে তা পরিমাণে কম। সারা বছর জুড়ে ইলিশ মাছ কম বেশি প্রজনন করে, তবে অক্টোবর বা আশ্বিন কার্তিক মাসের বড় পূর্ণিমার সময় 60 থেকে 70% পরিপক্ক ইলিশ ডিম ছাড়ার উপযোগী অবস্থায় থাকে। এ সময় ইলিশ ধরা পড়ে সবচেয়ে বেশি। ইলিশ মাছের প্রজনন ও সংরক্ষণ নবায়ন নিশ্চিত করতে নির্ধারিত সময়ে ইলিশের অভয়ারণ্য ও ইলিশ মাছের প্রধান প্রধান বিচরণ এলাকায় ইলিশ মাছ শিকার নিষিদ্ধ করা হয়েছে। দেশের ভেতরে এবং উজানের নদ নদীতে নির্মিত উল্লেখযোগ্য সংখ্যক বাঁধ, বন্যা নিয়ন্ত্রণ ও সেচের জন্য নির্মিত ক্রস বাঁধ, স্পার ইত্যাদি নির্মাণের ফলে নদ নদীর পানি প্রবাহের স্বাভাবিক প্রবাহ গতি বাধাগ্রস্ত হয়েছে। নদীতে পলি জমা এবং ডুবোচর গড়ে ওঠার প্রবণতা বেড়েছে। সে সাথে দেশের নদ নদীর তীরে গড়ে উঠেছে শহর, নগর ও বিভিন্ন আকৃতির জনপদ। লোকালয়ের গৃহস্থালির বর্জ্য, শিল্প কারখানার বর্জ্য, ক্রমবর্ধমান নৌযান চলাচল ও তাদের ফেলে দেয়া কঠিন ও তরল বর্জ্য প্রতি মুহূর্তে দেশের নদ নদীতে দূষণ ছড়াচ্ছে। এভাবে ইলিশ সহ সব ধরনের জলজ প্রাণীর জন্য দেশের নদ নদীর পানি ক্রমেই বসবাসের অনুপযোগী হয়ে উঠছে। ফলে ইলিশ মাছের পরিভ্রমণ পথ, বিচরণ ও প্রজনন ক্ষেত্র পরিবর্তিত ও সংকুচিত হচ্ছে। একসময় যে সকল নদ নদীতে সহজে প্রচুর ইলিশ বিচরণ করত, সেখানে কদাচিৎ ইলিশের দেখা মিলছে। ইদানিং যেটা আমরা বেশি লক্ষ্য করতেছি সেটা হচ্ছে যে আপনার, আমি বলেছি যে ইলিশ আপনার সাগর থেকে মোহনা হয়ে আপনার আমাদের নদীর যে সিস্টেম আছে এখানে প্রবেশ করে। তো বিভিন্ন জায়গায় আপনার এই যে ডুবোচর আমরা বলতেছি, হ্যাঁ, সিল্টেশন মানে পলি ভরাট হয়ে আপনার এটা হচ্ছে। তো এইটা তাদের মেইন, আমাদের ইলিশের যে মেইন এখন চ্যালেঞ্জ যেটা আসতেছে সেটা হচ্ছে যে তাদের মাইগ্রেটরি রুটটা আমরা কীভাবে তাদের জন্য নিরাপদ রাখতে পারি। সম্প্রতি লক্ষ্য করতেছি যে আপনার আমাদের যে মেঘনা নদীর যে আপার অংশটা, বিশেষ করে 60 নল, আমাদের যে 1 নম্বর অভয়াশ্রম ইলিশের 60 নল থেকে চর আলেকজান্ডার পর্যন্ত 100 কিলোমিটার। তো এই অভয়াশ্রমের
প্রথম অংশ যেটা আমাদের ষাটনল থেকে শুরু হয়েছে, এখানে কিন্তু কিছু ইন্ডাস্ট্রিয়াল পলিউশন আমরা দেখেছি। আপনারা পত্রপত্রিকায় দেখে থাকবেন, আমরা ওখানে পলিউশনের পরে আমরা বিভিন্ন পানির যে তথ্যপত্র, পানির যে নিয়ামক যেগুলো আছে, বিশেষ করে ডিজলভড অক্সিজেন, দ্রবীভূত অক্সিজেন, পিএইচ, অ্যামোনিয়া এবং আদার্স, মেন তিনটা আমরা চেক করে দেখেছি যে যখন এই পলিউশনগুলো হচ্ছে তখন ডিওর মান অনেক নিচে চলে যাচ্ছে স্বাভাবিকের থেকে। অ্যামোনিয়া যেটা আপনার পানিকে বিষাক্ত করে সেটা চলে যাচ্ছে অনেক বেশি, এমনকি 3-এর কাছাকাছি আমরা পেয়েছি। যেখানে স্বাভাবিক মাত্রা আছে 0.01 ppm, সেখানে প্রায় 3ও আমরা পেয়েছি। তার উজানেও আমরা বিভিন্নভাবে সার্ভে করে দেখেছি যে এখানে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল পলিউটেন্টগুলো ঢুকতেছে, যার কারণে কিন্তু এটা হচ্ছে। তো ইলিশের বৈশিষ্ট্য হচ্ছে যে ইলিশ এমন একটু সেন্সিটিভ মাছ যে কোনো এলাকায় যদি দূষণ হয় সেখানে কিন্তু মাইগ্রেশন করে উনি যাবেন না। অন্যান্য মাছ হয়তো যে মারা যেতে পারে বা তার গ্রোথ থেমে যেতে পারে বা কোনো ইয়ে হতে পারে, কিন্তু ইলিশ কিন্তু ওই যাবে না। অর্থাৎ আমাদের এই পলিউশন বা এই দূষণ কিন্তু অবশ্যই রোধ করতে হবে, না হলে ইলিশের যে পরিভ্রমণ পথ এটা কিন্তু ব্যাহত হবে। আমরা একটা তথ্য দেখেছি মিডিয়াতে যে ইলিশের শরীরে এখন মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি চিহ্নিত হয়েছে, এটা কি সঠিক? হ্যাঁ, সঠিক। শুধু ইলিশ না, আপনার অন্যান্য স্পেসিসেও আপনার ইয়ে হয়েছে এবং সারা পৃথিবীতে এটা হচ্ছে। আপনার জানেন, মানে সারা পৃথিবীতে কিন্তু প্লাস্টিকের আগ্রাসনের মতো অনেকটা, যে যারা মাছ ধরে আপনার সাগরে বা নদীতে বড় বড় জালগুলো কিন্তু এগুলোও কিন্তু প্লাস্টিক টাইপ, তাই না, একটা প্রকার। তো এই জালগুলো থেকেও কিন্তু অনেক সময় আসতেছে। আর একটা জিনিস ইয়ে কি, এটা আমরা যারা সাগরে মাছ ধরে তাদের মধ্যে আমরা ক্যাম্পেইন করেছি, মানে ঘোস্ট নেট বলা হচ্ছে। অর্থাৎ আপনার অনেক জাল আছে, আপনি জাল মাছ ধরার জন্য নামিয়েছেন, কিন্তু কিছু অংশ আপনি পারতেছেন না, কেটে ছেড়ে দিচ্ছেন। অর্থাৎ অবশিষ্ট যে জালগুলো নদীতে বা সাগরে ছাড়ছেন এটাকে ঘোস্ট, ভৌতিক জাল বলা হচ্ছে। তো এইগুলো কিন্তু পরবর্তীতে আপনার ইয়ে করতেছে। আমাদের ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের আওতায় আমরা গবেষণা করে দেখেছি যে আপনার শরীয়তপুর, চাঁদপুর, ভোলা, মেহেন্দিগঞ্জ, এখানে দূষণ আসলে প্লাস্টিক পাওয়া যাচ্ছে, কিন্তু এখনও এটার মানে কতটা লেভেল পর্যন্ত আপনার নিরাপদ এই ধরনের কোনো গাইডলাইন কিন্তু এখনও নাই। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেন বা অন্যান্য কোনো সংস্থায় কিন্তু এটা এখনো বলে নাই যে কী পরিমাণ থাকলে এটা খাওয়া যাবে না। অর্থাৎ আমাদের যে যতটুকুন পলিউশন হচ্ছে আমরা যত খুবই মানে মাইনর কোনো, সেটা খুব একটা ক্ষতিকর না আর কি। আমরা মৎস্য গবেষণা থেকে যেটা করি সেটা হচ্ছে যে এখানে কি কারণে দূষণটা হলো, মানে এখানে পানির যে গুণাগুণ, পানির যে বিভিন্ন নিয়ামক রয়েছে, আমি আগে বললাম, যেটা দ্রবীভূত অক্সিজেন হতে পারে, পিএইচ, অ্যামোনিয়া, হার্ডেন্স, বিভিন্ন এগুলো যেগুলো আছে আমরা এগুলো টেস্ট করি। ইভেন আমরা মাছের স্যাম্পলও নিয়ে আসি, এগুলো আমরা পরে রিপোর্ট আকারে আমাদের হেডকোয়ার্টারে পাঠাই। আমাদের গবেষণা জাহাজ আছে, ওটা আমরা মা ইলিশ সংরক্ষণের যে 22 দিন এবং জাটকা সংরক্ষণের যে 2 মাস, এই পুরোটা সময় আমরা নদীতে এবং উপকূল অঞ্চলে জাহাজ নিয়ে আমাদের বিজ্ঞানীরা থাকেন এবং বছরের অন্যান্য সময় আমরা এটা অপারেট করি। ইলিশ মাছের বিচরণ এলাকায় মাছের খাদ্য, পানিতে দ্রবীভূত অক্সিজেন সহ অন্যান্য রাসায়নিক ও জৈব উপাদানের উপস্থিতি, নদীর গভীরতা, প্রবাহের প্রকৃতি, মাছের আকৃতি, প্রজনন মৌসুমে মাছের ডিম ছাড়ার পরিমাণ, জাটকা মাছ উৎপাদনের পরিমাণ ইত্যাদি পর্যবেক্ষণের জন্য বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীগণ নিয়মিত গঙ্গা ও মেঘনা নদী ও তার অববাহিকা অঞ্চল, বাংলাদেশের সমুদ্র উপকূলে পরিবীক্ষণ করেন, বিভিন্ন নমুনা সংগ্রহ ও তা বিশ্লেষণ করেন। আমরা যে জাহাজটিতে আছি এটা MBBFRI গবেষণা তরী। এই জাহাজটিতে আমরা ফিশ ফাইন্ডিং, জিপিএস, ইকোসোনার, রাডার ডিটেকশনে, ইলিশের ব্যবস্থাপনায় আমরা জাটকা সংরক্ষণ, স্যাংচুয়ারি ডেভেলপমেন্ট এবং 22 দিন যে মা ইলিশের যে ব্রেনিংটুকু আমরা করে থাকি, এটার প্রত্যেকটি কাজই আমরা এই জাহাজ থেকে ব্যবহার করে থাকি। যদি আমরা জাটকা সংরক্ষণের ক্ষেত্রে আপনারা জেনে থাকবেন যে আমাদের মার্চ এপ্রিল মাসে 2 মাস আমাদের 5টি অভয়াশ্রমে আমাদের সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ থাকে। ওই সময়টুকুতে আমরা জাটকার CPUE, ক্যাচ পার ইউনিট এফোর্ট, যেটা আমাদের জাটকার অ্যাবান্ডেন্স, আমাদের টেরিটরিতে জাটকার বিচরণের
এবং প্রোডাকশনের মাত্রাটাকে ডিপেন্ড করার জন্য আমরা এই জাহাজটিকে ব্যবহার করে আমাদের যে 5টি অভয়াশ্রম আছেন যে ওই সময় বন্ধ থাকে, ওই প্রত্যেকটা অভয়াশ্রমে আমরা বিচরণ করি এবং প্রত্যেকটা পয়েন্ট থেকে আমরা আমাদের এক্সপেরিমেন্টাল নেটিং করে পাশাপাশি ইলিশের যে খাবারের যেই প্লান্টনিক যে আমাদের যে পরীক্ষাগুলো আছে আমরা কিন্তু অন রোড আমরা এই কাজগুলো করে থাকি। পাশাপাশি আমরা যে রেগুলার বেসিসে ইলিশের খাদ্য তালিকা এবং পানির যে গুণগত মান আমরা প্রত্যেকটা নিয়ামক সেটা আমরা অন রোড আমরা এই জাহাজটিকে ব্যবহার করে থাকি। এবং আরও কিছু আমাদের চলমান গবেষণা থাকে যে স্যাংচুয়ারি এস্টাবলিশমেন্ট বা আমাদের যে এক্সিস্টিং যে 6টা অভয়াশ্রম আছে তাদের এরিয়া বেসিস কোথাও কম কোথাও বেশি, যেটা স্টেক হোল্ডার মৎস্য অধিদপ্তর সবার সুপারিশক্রমে অভয়াশ্রমগুলো প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা এই জাহাজটিকে ব্যবহার করে উপকূলীয় অঞ্চলগুলোতে এই ইলিশের প্রজনন ক্ষেত্রগুলোতে স্যাংচুয়ারিগুলোতে এটা কিন্তু আমরা বিচরণ করে থাকি, যেটা এর মাধ্যমে এখানকার ইকুইপমেন্ট আমাদের গবেষণা যন্ত্রপাতি এবং আমরা 24 আওয়ার্স ওই স্যাংচুয়ারিগুলোতে থেকে আমাদের এই চলমান গবেষণাটা পরিচালনা করি। আমরা এখন যে অভয়াশ্রমটুকুতে আছি ষাটনল থেকে চর আলেকজান্ডার প্রথম অভয়াশ্রম ইলিশের যে 100 কিলোমিটার, এই 100 কিলোমিটারের প্রত্যেকটা লুনার সাইকেল বেস করে কিন্তু আমরা মনিটরিং করি। সাধারণত মোহনার নিকটবর্তী নদ নদীর পানি অলবণাক্ত এবং ঘোলা থাকে। বানের পানি এবং জোয়ারের পানির চাপে ও স্রোতের কারণে এ সময় নদীতে ঘূর্ণি সৃষ্টি হয় বা নদী তলদেশের অসমতার কারণে গোলাকার চক্র তৈরি করে। ফলে উপরের পানি নিচে এবং নিচের পানি উপরে উঠে আসে এবং পানিতে প্রচুর অক্সিজেনের সংমিশ্রণ ঘটে। প্রজননের জন্য উত্তম অক্সিজেন সমৃদ্ধ নদীর পানি ইলিশ মাছের বংশবিস্তারে সহায়ক হয়। এ কারণে মেঘনা নদীর মোহনা এবং নিম্নাঞ্চল ইলিশ মাছের প্রজননের অনুকূল স্থান হিসেবে চিহ্নিত হয়েছে। সাধারণত সেপ্টেম্বর অক্টোবর মাসে ইলিশের প্রজননের প্রধান মৌসুম। এ সময় মা ইলিশের ছেড়ে দেয়া ডিম নিষিক্ত হয়ে পরিস্ফুটিত পোনা ইলিশ দেশের বিভিন্ন নদ নদীতে এপ্রিল থেকে মে মাসের প্রথমার্ধ পর্যন্ত বিচরণ করে। এ সময় নদ নদীর পানি সাধারণত স্বচ্ছ থাকে। ইলিশ মাছ মূলত প্লাঙ্কটন বা ক্ষুদ্রাতি ক্ষুদ্র উদ্ভিদ ও প্রাণী কণা খেয়ে থাকে। ফলে ক্ষুদ্র পোনা ইলিশ জাটকা হয়ে ওঠে। 25 সেন্টিমিটার দৈর্ঘ্য পর্যন্ত অপরিণত ইলিশকে জাটকা হিসাবে চিহ্নিত করা হয়। দুর্ভাগ্যজনকভাবে জাটকা বা অপরিণত ইলিশ মাছ শিকারের জন্য এ সময় দেশের নদ নদীতে সক্রিয় হয়ে ওঠে পেশাদার এবং অপেশাদার জেলেরা। মাছ শিকারের বৈধ অবৈধ জাল বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করে নির্বিচারে জাটকা ও মা মাছ শিকারের তৎপরতা জাটকা মাছকে ইলিশ হয়ে উঠতে দেয় না। নদীর পানির দূষণ এবং নির্বিচার জাটকা নিধন ইলিশের স্বাভাবিক বৃদ্ধি ও বিস্তারের প্রধান প্রতিবন্ধক। দর্শক মণ্ডলী, আমরা এখন কথা বলছি চাঁদপুর জেলা মৎস্য অফিসার জনাব শাহজাহান কবিরের সাথে। জনাব শাহজাহান কবির, চাঁদপুর তো ইলিশের জন্য বিখ্যাত এবং দেশের বড় অংশের যারা ইলিশ শিকারী বা ইলিশ জেলে তারা চাঁদপুর অঞ্চলের এবং এখানে প্রচুর ইলিশ ধরাও পড়ে। এই ইলিশের জন্য নিবন্ধিত জেলে কতজন এবং এখন ইলিশের যে পরিবর্তিত বাস্তবতা তার বিচরণভূমি বা তার যে পরিবেশ সেখানে যে পরিবর্তনগুলো আসছে তাতে এই ইলিশ শিকারীরা কিভাবে প্রভাবিত হচ্ছে? চাঁদপুর জেলায় প্রায় 50-এর উপরে জেলে সম্প্রদায় আছে। তারা বিভিন্নভাবে মানে আমাদের যে সমস্ত জলাশয় আছে সে সমস্ত জলাশয়তে তারা মাছ আহরণ করে থাকেন। আর এখানে ইলিশ জেলে বেশি, প্রায় 43,000 মতো। মূলত মতলব উত্তর দক্ষিণ সদর এবং হাইমচর এলাকায় যে ইলিশ জেলে আছে আমাদের, তারা মূলত মেঘনা নদীর অববাহিকায় মাছ ধরে থাকে। আমরা আমাদের নানাবিধ ইন্টারভেনশন আছে সরকারের ইন্টারভেনশন, যেমন আমরা মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করে থাকি অক্টোবর মাসে 22 দিন। আশ্বিন মাসের বরা পূর্ণিমা এবং অমাবস্যায় আমরা এই 22 দিন মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করে থাকি। এছাড়া যে আমরা আমাদের মা ইলিশ সংরক্ষণ কার্যক্রমের পর নভেম্বর 1 তারিখ থেকে জুন মাসের 30 তারিখ পর্যন্ত জাটকা সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করে থাকি। এছাড়া 10 ইঞ্চি, আমরা জাটকা সাইজ 10 ইঞ্চি, আগে যেটা 23 সেন্টিমিটার বলা হতো এখন 25 সেন্টিমিটার সাইজের ইলিশকে আমরা জাটকা বলছি। এছাড়া যে আমাদের কম্বিং অপারেশন পরিচালনা করে থাকি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এবং মার্চ এপ্রিল মাসে আমরা অভয়াশ্রমে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করে থাকি। আমাদের চাঁদপুরের ষাটনল থেকে আলেকজান্ডার পর্যন্ত
লক্ষ্মীপুরের। এই 100 কিলোমিটার কিন্তু অভয়াশ্রম অঞ্চল আছে। এখানে 70 কিলোমিটার হচ্ছে চাঁদপুর অঞ্চল। চাঁদপুরে এই 70 কিলোমিটারে মার্চ এপ্রিল মাসে মৎস্য সুরক্ষা এবং সংরক্ষণ আইনের আওতায় আমরা টোটালি মাছ ধরা এখানে ব্যান থাকে, নিষেধাজ্ঞা থাকে। যেটা গবেষকরা বলার চেষ্টা করছেন যে আমাদের ম্যাক্সিমাম সাস্টেনেবল ইল্ড হচ্ছে ইলিশে প্রায় 7 লক্ষ মেট্রিক টন, আমরা আহরণ করছি প্রায় 5 লক্ষ মেট্রিক টনের উপরে। তো ক্যারিং ক্যাপাসিটি বাড়ানোর ব্যাপারটা বাড়তে পারে, কিন্তু নদী কিন্তু আস্তে আস্তে সংকুচিত হচ্ছে নানান ধরনের উন্নয়নমূলক কার্যক্রমের কারণে, এবং দেখা যাচ্ছে অনেক ধরনের জাহাজ, লঞ্চ, এটার কারণেও তো জলাশয়ে কিন্তু একটা ইমপ্যাক্ট পড়ছে। বিভিন্ন ধরনের প্রণোদনা কর্মসূচি আছে আমাদের বিজিএফ। আমরা একটা পরিবারকে মানে জেলে পরিবারকে জাটকার জন্য প্রায় 160 কেজি করে চাল দিচ্ছি, বিজিএফ দিচ্ছি। আবার মাইলিশ রক্ষা কার্যক্রমের সময় একজন জেলে পরিবারকে আমরা 25 কেজি করে আমরা মানে চাল দিচ্ছি। পাশাপাশি হচ্ছে আমাদের জেলে সম্প্রদায়কে আমরা বিভিন্ন প্রণোদনার মাধ্যমে, অর্থাৎ সে বিকল্প কর্মসংস্থানের জন্য, সে তার লাইভলিহুডকে ট্রান্সফর্ম করতে পারে, সেজন্য এই পেশায় না থাকে অন্য একটা পেশায় যেতে পারে, কিংবা সেজন্য এই পেশার উপর পুরোপুরি নির্ভরশীল না থাকে, অন্য একটা পেশায় যেন সে নির্ভরশীল হয়, সেজন্য আমরা তাদেরকে অন্য পেশায় রূপান্তরের জন্য চেষ্টা করেছি। অনেক ক্ষেত্রে আমরা সেলাই মেশিনও দিয়েছি, সে বিকল্প কর্মসংস্থান হতে পারে এখানে দিয়ে। তারপরে আমরা বকনা বাছুর দিয়েছি, সেজন্য এখানে তার কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। এই সমস্ত নানাবিধ কর্মসূচি সরকার কিন্তু নিচ্ছে। 2002-2003 সালে দেশে ইলিশের উৎপাদন ছিল 1.99 লক্ষ মেট্রিক টন। 2023-2024 সালে ইলিশের উৎপাদন হয়েছে প্রায় 5.50 লক্ষ টন। তবু ইলিশের সরবরাহ এবং বাজার মূল্য ক্রেতা সাধারণের জন্য আকাঙ্ক্ষা মেটাতে পারছে না। বিপুল পরিমাণ জাটকা বা অপরিণত ইলিশকে অসময়ে শিকার ও ধ্বংস না করে তাদের ইলিশ হয়ে বেড়ে উঠতে দিলে আগামী বছরগুলোতে ইলিশের সহনশীল উৎপাদন বজায় থাকবে বলে আশা করা যায়। বাংলাদেশকে কিন্তু পরিচয় করছে ইলিশ, ইলিশ কিন্তু বাংলাদেশের একটা পণ্য, যার ফলে এটা ব্র্যান্ডিংয়ের কারণে, এটার প্রতি মানুষের ফোকাস বেড়ে যাওয়ার কারণে এটার ইকোনমিতেও কিন্তু এটার মানে প্রভাব পড়ছে আর কি, দামের উপর একটা ভালো প্রভাব পড়ছে। এটা সাধারণ মানুষের এটা ক্রয় সীমার মাঝে নিয়ে আসাটা আমাদের খুবই জরুরি। এটার জন্য আমাদের একটা নির্দেশনাও আছে, আমরা স্থানীয় প্রশাসন, স্থানীয় সরকার যারা আছে, সরকারি নির্দেশনা আলোকে আমরা মৎস্যজীবী, মৎস্য ব্যবসায়ীদের সাথে আলোচনা করছি। আমরা তাদের সাথে অনবরত যোগাযোগ আছে কীভাবে এটাকে সবার মাঝে সহজলভ্য করা যায়। আমাদের পরিবেশ সচেতনতা এবং প্রকৃতির প্রতি দায়বদ্ধ আচরণ ইলিশ সংরক্ষণ ও তার বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করতে সহায়তা করতে পারে। ইলিশের বর্ধিত উৎপাদন দেশের বিপুল সংখ্যক মানুষের জীবিকা এবং দেশের মানুষের প্রাণিজ পুষ্টির যোগান নিশ্চিত করতে সহায়ক হবে। দর্শক মণ্ডলী, আমরা পদ্মা, মেঘনা এবং ডাকাতিয়া নদীর সঙ্গমস্থলে দাঁড়িয়ে রয়েছে, এবং এই জায়গাটি যেমনটি আপনারা বিশেষজ্ঞদের কাছ থেকে শুনেছেন, ইলিশের অন্যতম গুরুত্বপূর্ণ বিচরণ ক্ষেত্র। এখানে পর্যাপ্ত খাবার রয়েছে এবং ইলিশের বংশ বিস্তারের জন্য অনুকূল পরিবেশ রয়েছে। নদীর দূষণ যদি তীব্রতর হয়, নদীর পানির যে উপাদান তার মধ্যে যদি বড় ধরনের পরিবর্তন হয়, তাহলে ইলিশ নিঃসন্দেহে সে জায়গায় আসবার জন্য তার যে আগ্রহ সেটি অনুকূল মনে করবে না, এবং সে কারণে সেটি হবে তার জন্য প্রতিকূল বিচরণ ক্ষেত্র। আমরা নিশ্চয়ই সেটি চাই না, এবং এই চাওয়া কেবল ইলিশের কারণে নয়, এ চাওয়া আমাদের কারণেও। যদি ইলিশ এই অঞ্চলে আশা কমিয়ে দেয়, তো সেটি তো পরোক্ষভাবে আমাদের জীবনযাপন এবং আমাদের প্রোটিনের যে যোগান তার উপরেও ভীষণভাবে প্রভাব ফেলবে। সুতরাং আমাদের এখনই সচেতন হওয়ার সময়, যাতে করে আমরা আমাদের এই প্রকৃতির অমূল্য সম্পদকে তার মতো করে বাঁচতে দিই, বিচরণ করতে দিই, তাকে সমৃদ্ধ হতে দিই, বিস্তার লাভ করতে দিই, যাতে করে আমাদের জীবনও সহজ হয়, আমাদের খাবারের উৎস নিশ্চিত থাকে এবং আমরা একটা ভারসাম্যপূর্ণ প্রকৃতিতে বসবাস করি। আজ এ পর্যন্ত, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।